প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদেই আছো। তো যাই হোক, তোমরা আজকে যারা আমার এই অনলাইন ক্লাস দেখতেছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি নিতাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। তো তোমাদের মধ্যে যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তারা তো এতক্ষণে ভিডিও টাইটেল বার দেখে প্রস্তুতি নিয়েই বসেছো আশা করি, একদম বইপত্র নিয়ে। কারণ আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা কোন টপিক্সটা পড়ব, অর্থাৎ কোন গল্প না কোন কবিতা না কোন এই সাহিত্য কোনটা পড়ব, সেই বিষয়টা বলার আগে তোমরা একটা ভিডিও দেখো এবং ভিডিও দেখে তোমরা নিজেরাই অনুমান করে ফেলো যে আজকে আমরা আসলে কোন বিষয়টা পড়তে যাচ্ছি। তুমি আইও আমার বাড়িতে বইতে দিনু পিড়িতে গান শুনাই মনের মতন। তুমি আইও আমার বাড়িতে বইতে দিনু পিড়িতে গান শুনাই মনের মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও বন্ধু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোন বিষয়টা পড়ব, কারণ ভিডিওতে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, তারপরে এই অর্থাৎ ভিডিওর টপিক্স বা ভিডিওর বিষয়বস্তু দেখে তোমরা এতক্ষণে অনুমান করেই ফেলেছো যে আজকে আমরা কোন বিষয়টা পড়ব। হ্যাঁ, তোমাদের ধারণাটা আসলে একদমই ঠিক। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা কবিতা, আমার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। তো কবি জসিমউদ্দিন রচিত আমার বাড়ি কবিতাটা আজকে আমরা দেখব। তো এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো পারবো সেটা হচ্ছে, তোমরা খেয়াল করো, কবি পরিচিতি আমরা বলতে পারবো, কবিতাটির প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে পারবো, অর্থাৎ একদম শুদ্ধ করে আবৃত্তি করে উচ্চারণ করে পড়তে পারবো, এবং নতুন শব্দগুলো সম্পর্কে জানবো এবং সেগুলো বাক্যে প্রয়োগ করতে পারবো। আর বাঙালির আতিথেয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ আমরা বাঙালি সবসময় অতিথি পরায়ণ লোক, বাড়িতে মেহমান আসলে আমরা বেশ এই আদর আপ্যায়ন করি, সেই বিষয় সম্পর্কেও জানতে পারবো এবং কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করতে পারবো। এই কয়েকটা কাজ আমরা পারবো এই পাঠটা শেষে, এই কবিতাটা পড়ার পরে। যাই হোক, কবিতাটি পড়ার আগেই আমরা কবি পরিচিতি অর্থাৎ কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই প্রাথমিকভাবে। তোমরা দেখো যে কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেছেন 1903 সালের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। এবং তারপরে রয়েছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি ইত্যাদি হচ্ছে তার উল্লেখযোগ্য এবং অত্যন্ত বিখ্যাত কিছু গ্রন্থ। তারপরে তার নকশিকাঁথার মাঠ কবিতাটি বিভিন্ন বিদেশি ভাষায়ও অনূদিত হয়েছে, এটা আসলে ইন্টারন্যাশনাল। তারপরে তার মৃত্যু হয়েছে 1976 সালের 14ই মার্চ। কবি ঢাকায় মৃত্যুবরণ করেন, যদিও জন্ম হচ্ছে ফরিদপুরে। তারপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবি জসিম উদ্দিনকে সম্মানসূচক ডিগ্রি ডিলিট প্রদান করেছেন। তো এবং আরও অনেক তথ্য কবি সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে, সেগুলো তোমরা পাঠ্য বই অবশ্যই পড়বে এবং সেই তথ্যগুলো জানবে। তো যাই হোক, আজকের পাঠের যে নতুন কিছু শব্দ, অর্থাৎ আজকে কবিতা পাঠ করার সময় আমাদের যে নতুন শব্দগুলো আসবে সে সম্পর্কে এখন আমরা কিছু জেনে নিই। এক নম্বর হচ্ছে ভ্রমর। ভ্রমর মানে হচ্ছে, তোমরা ছবিতে দেখতে পারতেছো, একটা মৌমাছি, অর্থাৎ এই মৌমাছি। ভ্রমর শব্দটি ভ্রমর শব্দের কথ্য রূপ। তবে আমাদের এই কবিতায় যদিও ভ্রমর শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ভ্রমর দিয়ে বন্ধু বা আপনজনকে বোঝানো হয়েছে, এখানে সেই মৌমাছিকে কিন্তু বোঝানো হয় নাই। এটা আমি আগেই বলে নেই, যখন কবিতাটি আমরা পড়বো তখন তোমরা মৌমাছি মনে করবে না আশা করি। এবং বিন্নি ধান, অর্থাৎ এখানে বিশেষ এক প্রকার ধানের কথা কবি উল্লেখ করেছেন আজকের এই কবিতার মধ্যে। সেটা হচ্ছে বাংলাদেশের আদি জাতের ধানগুলোর মধ্যে এটা এক ধরনের ধান। এবং তারপরে আমরা দেখতে পাই যে এই কবরী কলা,
এটা আমরা অত্যন্ত পরিচিত এবং আমাদের যারা গ্রামে বাস করি তাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে এই কলাটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা, অর্থাৎ আমরা যত কলা খাই তার মধ্যে কবুরি কলাটা একটু খাইতে মিষ্টি হয় আমরা জানি। তারপর গামছা বাঁধা দই তোমরা ছবিতে দেখতে পারতেছো, একদম দই বেশ চাক্কা বান্ধা, অর্থাৎ খুব ঘন প্রকৃতির দই। যে দই গামছায় বাঁধলেও রস গড়িয়ে পড়ে না, অর্থাৎ দই মোটামুটি তরল হলেও গামছায় বেঁধে নিয়ে আসা যাবে, রস পড়বে না, এরকম গাঢ় এবং ঘন একটা দই, সেটা হচ্ছে গামছা বাঁধা দই। তারপর হচ্ছে কাজলা দিঘি, এখানে একটা পুকুরের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। কাজলা দিঘি মানে হচ্ছে কাজলের মতো কালো জলের দিঘি, অর্থাৎ কিছু কিছু দিঘির জল বেশ কালো প্রকৃতির হয়, এরকম দিঘিকে কাজল দিঘি বলে। তো যাই হোক, এখন আমরা কিছু নতুন শব্দ সম্পর্কে জানলাম। তো এখন কবিতাটি শুদ্ধ সুন্দর করে আবৃত্তি করে শোনা যাক। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্যন্ত চমৎকার একটা কবিতা শুনলাম কবি জসিমউদ্দিনের। তা যাই হোক, এই কবিতাটি এখন যদি বিশ্লেষণ করলে তাহলে তোমরা দেখো কীরকম হবে। অর্থাৎ এই কবিতাটি এখন আমি এই বিশ্লেষণ করে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো। যে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, অর্থাৎ ভ্রমর আমি আগেই বলেছি যে ভ্রমর মানে যদিও ভ্রমর অর্থাৎ একটা বিশেষ মৌমাছিকে বোঝানো হচ্ছে এখানে, কিন্তু বোঝানো হয়েছে, কিন্তু আসলে ভ্রমর দিয়ে কিন্তু মৌমাছিকে বোঝায় নাই, বন্ধুকে বোঝানো হচ্ছে, বন্ধু আপনজনকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি যে কবির ভাষাগুলোই আসলে এমন হয়, কবি সরাসরি কিছু না বলে ইঙ্গিত দিয়ে অনেক সময় অনেক কিছু বুঝিয়ে থাকে। তো জায়গা এখানে ভ্রমণ মানে বন্ধুকে বোঝানো হচ্ছে যে আমার বাড়ি যাইও বন্ধু, তোমাকে আমি কি পিঁড়ি দিব বসার জন্য। দেখো চমৎকার পিঁড়ি। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, অর্থাৎ আমরা জানি যে এই চিড়ার জন্য বিখ্যাত যে ধান সেটা হচ্ছে শালি ধান। এই শালি ধানটা এই বিশেষ করে বড়ো মৌসুমে হয় না, যেই অঘ্রাণ মৌসুম অর্থাৎ নবান্ন উৎসব যখন আমরা পালন করি সেই সময়ে যে বিশেষ প্রকার ধান হয় সেটা শালি ধান বলে। এই ধানের ভালো চিড়ে হয় এবং অর্থাৎ এখানে বোঝাইতে চাইছে যে আমার বাড়ি তুমি যদি যাও তাহলে তোমাকে আমি উৎকৃষ্ট মানে অর্থাৎ ভালো সবচেয়ে যে খাবার সে খাবারটা তোমাকে আমি খাওয়াবো। তারপর বলেছে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই। দেখো শালি ধানের চিড়ে তো সে আগে খাওয়াবেই, তারপরে আরও সাথে দেবে কি বিন্নি ধানের খই। এটা আদিজাতের এক প্রকার বিশেষ ধান, এই ধান দিয়ে খুব ভালো খই হয়। সে খই তার বন্ধুকে সে খেতে দেবে। আর কি দিবে, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা ধুই। দেখো কবরি কলা কত সুন্দর পেকে আছে, এরকম পাকা পাকা অর্থাৎ সুস্বাদু। আমরা জানি যে যত কলাই আমরা খাই না কেন তার মধ্যে সবচেয়ে মিষ্টি জাতের কলা হচ্ছে সেই কবরি কলা বা কবরি কলা আমরা যেটা বলি। তো এই কবরি কলা, এরকম মিষ্টি কবরি কলা বাড়ির গাছের একদম ফরমালিন মুক্ত সুস্বাদু সেই কলা তার বন্ধুকে খেতে দিবে। আর কি দিবে, গামছা বাঁধা দই খেতে দেবে, অর্থাৎ একদম ঘন গাঢ় যেই দই যেটা গামছায় বেঁধে রাখলেও পড়বে না, এরকম দই বন্ধুকে খেতে দেবে। এত সুস্বাদু খাবার দিয়ে তার বন্ধুকে সে আপ্যায়ন করবে। তারপর দেখো কি বলছে, একটা আম বাগানের ছবি দেখা যাচ্ছে এবং একটা তার বন্ধু শুইতেছে এরকম একটা অবস্থা।
তাহলে কি আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। হ্যাঁ, আম কাঁঠালের বনের ধারে তুমি আঁচল পেতে শুয়ে থেকো, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতে। অর্থাৎ তোমাকে সারা রাত্র আমি গাছের শাখা দুলিয়ে, অর্থাৎ গাছের শাখার বাতাস অত্যন্ত ঠান্ডা প্রকৃতির হয়, এরকম ঠান্ডা বাতাস তোমাকে আমি দেব সারা রাত্রি। তোমাকে আমি সেরকম ঠান্ডা বাতাস করবো গাছের শাখা দুলিয়ে। তুমি আমার বাড়ি যাইও একবার বন্ধু। তারপর এখানে ছবিতে দেখা যাচ্ছে তার মা তার সন্তানকে চুমু খাইতেছে, অর্থাৎ চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। তোমাকে তোমার এই সুন্দর মুখে চাঁদের চুমু দেব, আর তারা ফুলের মালা গেঁথে তোমার গলায় জড়িয়ে দেব। এভাবে তোমায় আমি আপ্যায়ন করব বন্ধু, তুমি আমার বাড়ি যাইও। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা। অর্থাৎ আমরা জানি যে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য এখন বর্তমান ডিজিটাল যুগে আমরা কি অ্যালার্ম ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, অ্যালার্ম ঘড়ি ব্যবহার করি। কিন্তু সে তার বন্ধুকে জাগানোর জন্য সেই অ্যালার্ম ঘড়ি, মোবাইল এগুলো ব্যবহার করবে না। সে কি করবে, গাই দোহনের যে চমৎকার একটা শব্দ আছে, তোমরা যারা গ্রামে বাস করো তোমরা হয়তো এই শব্দটির সাথে বেশ পরিচিত। এবং যখন নাকি কিছু দুধ দোয়ানো হয়, তারপর যে সাদা ঘন ফেনা যখন সেই পাত্রের মধ্যে ওঠে, তখন একটা অদ্ভুত শব্দ হয় এই এই গাই দহন করলে। সেরকম অদ্ভুত চমৎকার সুরালো একটা শব্দ দিয়ে আমি তোমার ঘুম ভাঙায় দেব। সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। অর্থাৎ তুমি আমার বাড়ি যাইও, তোমাকে আমি সারাদিন তোমার সাথে আমি খেলা করব। তারপর বলছে যে কি, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি। অর্থাৎ দেখো কি চমৎকার। আমরা জানি যে সবার বাড়ির উঠানে আঙিনাতে, যারা গ্রামের বাড়ি আছে, একটা ছোট ডালিম গাছ থাকে এবং ডালিম ফুলের কালারটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি হয়ে থাকে। এরকম আমার বাড়ির ডালিম গাছে সেই ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। এই দৃশ্যগুলো আমি তোমাকে দেখাবো, ডালিম ফুলের হাসি দেখাবো এবং কাজলা দিঘির কাজল জলে যে পরিমাণ যে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে তার পাশে তুমি বসে থাকবে, কত কত ভালো লাগবে তোমার। তুমি আমার বাড়ি যাইও একবার। তারপর কি বলছে, আমার বাড়ি দেখো এখানে একটা পথকে নির্দেশ করা হচ্ছে। তাহলে কি, আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ। হ্যাঁ, তার বন্ধুকে একদম পথ চিনাইয়ে দিতেছে যে তুমি কোথা দিয়ে যাবে, সেই রাস্তাটা। মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। এই দেখো তীরটা একদম মৌরি ফুলের কাছে গিয়ে থেমে গিয়ে আবার চলে আসছে, তার মানে কি সেখানেই তার বাড়িটা। অর্থাৎ আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। রথ মানে কি, এক প্রকার কাঠের বিশেষ গাড়ি। সেই গাড়ি দিয়ে তুমি আমার বাড়ি যাইও এবং যেখানে যে তুমি মৌরি ফুলের ঘ্রাণ পাবে, সেখানেই তোমার রথটা থামিয়ে দিও, ওখানেই আমার বাড়ি। একদম চিহ্নিত করে দিয়েছে তার বাড়িটা কোথায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অত্যন্ত চমৎকার একটা এই কবিতা তো এতক্ষণ শুনলাম কবি জসিমউদ্দিনের। তো এই কবিতার উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ রয়েছে। সেই বাড়ির কাজটা তোমরা করবে। সেটা হচ্ছে তোমাদের বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে লিখবে। অর্থাৎ আমরা জানি যে কবি তার বন্ধুকে যখন আপ্যায়ন করবে, অর্থাৎ গ্রামের যত ভালো এবং সুস্বাদু খাবার আছে, যত প্রকার যত্ন আদি করা যায়, সমস্ত যত্নই কবি তার বন্ধুকে করবে। এভাবে তার বন্ধুকে আপ্যায়ন করবে। কবরি কলা খাওয়াবে, গামছা বাঁধা দই খাওয়াবে, শালি ধানের চিড়ে খাওয়াবে, বিন্নি ধানের খই খাওয়াবে, আরও কত না খাবার দাবার, কত না আয়োজন, কত খেলাধুলা, কত কিছু। কিন্তু তোমার বাড়ি যদি কোনো মেহমান যায়, তোমার আপনজন বন্ধু বান্ধব, তাহলে তুমি কিভাবে তার আপ্যায়ন করবে সে বিষয়টাই সংক্ষেপে ছোট্ট করে লিখবে বাড়িতে, আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাস দেখেছো, তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাস যেগুলো নিয়ে আসবো সবগুলো ক্লাস দেখবে আশা করি। তো আজকের জন্য বিদায়।